হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে দেখেছিলাম ভার্বের এই ফাইনাইট ভার্বগুলোর কিছু অংশ দেখেছিলাম। কি কি দেখেছিলাম দেখেন, ভার্ব তো ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট এই দুই টাইপের ছিল প্রথমত। তারপরে এই নন ফাইনাইট ভার্ব তিনটা ছিল, ইনফিনিটিভ, জিরান্ড অ্যান্ড পার্টিসিপেল। এখানে আমি একটা ক্লাসে দেখেছিলাম কোনটা, জিরান্ড অ্যান্ড পার্টিসিপেল। এই ক্লাসটা ভিডিও আপলোড করা আছে, ওইটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। জিরান্ড অ্যান্ড পার্টিসিপেল থাকছে কোনটা, ইনফিনিটিভ। তাহলে নন ফাইনাইট ভার্বে শুধু ইনফিনিটিভ আছে, এটা আজকে দেখানো হবে। আর ফাইনাইটে শিখছিলাম আমরা এই প্রিন্সিপাল ভার্বের ট্রান্সিটিভ শিখছিলাম, ইনট্রান্সিটিভও শিখছিলাম। সেই সঙ্গে হচ্ছে পজিটিভ ভার্ব শিখছিলাম অ্যান্ড কগনেট ভার্ব শিখছিলাম। তাহলে আমাদের থাকছে অক্সিলারি ভার্ব, দ্যাট মিনস হচ্ছে মডাল, আর হচ্ছে প্রাইমারি, আর হচ্ছে ইনট্রান্সিটিভের কিছু অংশ, রেসিপ্রোকাল অ্যান্ড রিফ্লেক্সিভ। আচ্ছা, ওয়েলকাম ব্যাক মাই ক্লাস। দেখেন, কমপ্লিমেন্ট একটা জিনিস প্রথমে শিখতে হবে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। একটু পরেই আসি, আগে দেখি ট্রান্সিটিভ অ্যান্ড ইনট্রান্সিটিভ। ট্রান্সিটিভ ভার্ব ছিল কি, যে ভার্বের কর্ম থাকে সেটা হবে ট্রান্সিটিভ, অর্থাৎ ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেটা হবে ট্রান্সিটিভ। আর যে ভার্বের অর্থ প্রকাশের জন্য, যে সেন্টেন্স অর্থ প্রকাশের জন্য ভার্বের অবজেক্ট প্রয়োজন নেই, সেটা হবে কি, ইনট্রান্সিটিভ। এখন দেখি রেসিপ্রোকাল। আগে এই দুইটা শিখে আসি, তারপরে হচ্ছে ট্রান্সিটিভ, মডাল অ্যান্ড ইনফিনিটিভ শিখব, ঠিক আছে? আচ্ছা, রেসিপ্রোকাল খেয়াল রাখবেন, রেসিপ্রোকাল ভার্ব। দেখেন, রেসিপ্রোকাল ভার্ব শেখার জন্য আগে আমাদের জানতে হবে রেসিপ্রোকাল প্রোনাউনটা। রেসিপ্রোকাল প্রোনাউন ছিল দুইটা, অন অ্যানাদার, আরেকটা ছিল কি, ইজ আদার। অন অ্যানাদার অ্যান্ড ইজ আদার। এই অন অ্যানাদার ছিল অনেকের ক্ষেত্রে, আর ইজ আদার ছিল দুজন। ইজ আদার ছিল কয়জনের ক্ষেত্রে, ইজ আদার ছিল দুইজনের ক্ষেত্রে, আর অন অ্যানাদার হচ্ছে অনেকের, অনেকের মধ্যে। অনেকের মধ্যে ব্যবহার করতে আমরা কি ব্যবহার করি, অন অ্যানাদার অ্যান্ড ইজ আদার। এই দুইটাই ছিল রেসিপ্রোকাল প্রোনাউন। এখন এই দুইটা রেসিপ্রোকাল প্রোনাউন ক্ষেত্রে আমরা যে ভার্বগুলো ব্যবহার করব তাকে বলা হবে আমাদের কি, রেসিপ্রোকাল ভার্ব, ঠিক আছে? আচ্ছা, যদি বলি দে লাভ, দে কয়জন, দে অবভিয়াসলি প্লুরাল নাম্বার, তাহলে অনেক, অনেক হইলে কোনটা ব্যবহার করব, দে লাভড, তাহলে কোনটা হবে, অন অ্যানাদার। দে লাভড অন অ্যানাদার, ঠিক আছে? আচ্ছা, যদি লিখি রুনা, আচ্ছা থাক, রুনা অ্যান্ড রিমা, রুনা অ্যান্ড রিমা লাভড, এখানে কয়জন ব্যক্তি, সাবজেক্ট কয়টা, দুইটা, দুইজন। দুইজনের ক্ষেত্রে কোন প্রোনাউনটা ইউজ করব আমরা এখানে, ইজ আদার, ঠিক আছে? ইজ আদার। তাহলে খেয়াল রাখবেন, এই যে অন অ্যানাদার অ্যান্ড ইজ আদার, এই দুইটা প্রোনাউন হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। এই রেসিপ্রোকাল প্রোনাউনের ক্ষেত্রে আমরা কোন ভার্বটা ব্যবহার করলাম, এখানে লাভড, এই যে লাভড, ঠিক আছে? এই লাভটা তাহলে এখানে কোন ভার্ব, রেসিপ্রোকাল ভার্ব হবে, ঠিক আছে? রেসিপ্রোকাল ভার্ব। তাহলে রেসিপ্রোকাল প্রোনাউনের ক্ষেত্রে যে ভার্বটা ব্যবহার করতেছি সেটা হবে রেসিপ্রোকাল ভার্ব। এখানে যদি আমি এইটা লাভড না দিয়ে যদি হেল্প দিতাম, আমি হেল্প, ইট হেল্পড ইজ আদার, তাও একই। তাহলে এখানে এই লাভ অ্যান্ড হেল্পকে কি বলা হবে, রেসিপ্রোকাল ভার্ব। তাহলে কি শিখলাম, রেসিপ্রোকাল প্রোনাউনের ক্ষেত্রে যে ভার্ব ইউজ করি তাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল ভার্ব। সহজ। তাহলে পজিটিভ শিখছিলাম, কগনেট শিখছিলাম, রেসিপ্রোকাল শিখলাম, আর থাকছে রিফ্লেক্সিভ। এখন আসি রিফ্লেক্সিভে। দেখেন, এখন হচ্ছে রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব, রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে যে ভার্বগুলো ব্যবহার করা হবে তাকে বলা হবে রিফ্লেক্সিভ ভার্ব। যেমন রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো আগে আমাদের জানতে হবে কোনগুলো। প্রোনাউনের ক্লাসে দেখেছিলাম সেলফ যুক্ত যদি থাকে, SELF অথবা SELVES, তাই না? তাহলে যদি লিখি এখানে, মনে করেন হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ, তাই না? she fanned, FANNED, fanned herself and talked. দেখেন, এই জায়গায় দুইটা সেন্টেন্স লিখলাম,
একটা হচ্ছে এখানে হিমসেলফ আছে আর হারসেলফ আছে, দুইটাই কি রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে দুইটা ভার্ব ব্যবহার করছি, কি কি, কিল্ড অ্যান্ড ফ্যান্ড। ফ্যান্ড মানে বাতাস করা, এখানে ফ্যান দিয়ে কি বোঝানো হয়েছে, বাতাস করা। তাহলে সে নিজেকে হত্যা করেছিল, আর হচ্ছে সে নিজেকে বাতাস করছিল অ্যান্ড কি কথা বলছিল, তাই না? তাহলে এখানে দেখেন এই যে যে কিল এবং ফ্যান দুইটা ভার্বই কিন্তু এই দুইটা ভার্ব কাকে নির্দেশ করতেছে, যে সাবজেক্ট এই হিমসেলফ সেই একই ব্যক্তিকে নির্দেশ করতেছে, তাই না? তাহলে এখানে এই কিল অ্যান্ড ফ্যান হবে কি আমাদের রিফ্লেক্সিভ ভার্ব, ঠিক আছে? তাহলে রিফ্লেক্সিভ ভার্বও গেল, রেসিপ্রোকাল ভার্ব গেল, কগনেট শিখছিলাম, পজিটিভ দেখিয়েছি। তাহলে ট্রান্সিটিভ ভার্ব ছিল কয়টা, এই 4টা। ট্রান্সিটিভ মানে এই ভার্বগুলো কি আছে, কর্ম আছে। ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর পাওয়া যাবে কি বা কাকে দিয়ে। সে কাকে হত্যা করেছিল, তাকে, হ্যাঁ, সে কাকে বাতাস করেছিল, তাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে কি ট্রান্সিটিভ, মানে যে ভার্ব তার অবজেক্ট রাখে সেটা হবে ট্রান্সিটিভ ভার্ব। তাহলে এই 4টা শিখে ফেললাম। প্রিন্সিপাল ভার্ব ছিল কেমন, প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে যে ভার্ব নিজেই হচ্ছে সেন্টেন্স তৈরি করতে পারে, অন্য কোনো ভার্বের সাহায্য লাগে না, সেটা ছিল প্রিন্সিপাল ভার্ব। এই প্রিন্সিপাল ভার্বে আমরা শিখলাম। এখন আরেকটা আছে প্রিন্সিপাল ভার্বের কি, ইনট্রান্সিটিভ। এখন এই ইনট্রান্সিটিভ শিখতে গেলে আমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। দেখেন আমরা যদি বলি কাউকে যে একটা সেন্টেন্সের স্ট্রাকচার লিখো, তাহলে সে প্রথম যেটা বলবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই না? আসলে আমরা এটাই শিখি, সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট, এটা হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে? সেন্টেন্সের স্ট্রাকচার বলি। আসলে দেখেন সব সময় যে অবজেক্ট থাকবে ভার্বে, নট নেসেসারি, সব সময় ভার্বের অবজেক্ট নাও থাকতে পারে। খেয়াল করবেন, অবজেক্ট মানে হচ্ছে কর্ম। ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেটা হবে আমাদের কি, সেটা হবে অবজেক্ট, তাই না? আচ্ছা খেয়াল করবেন, মনোযোগের সাথে দেখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ কমপ্লিমেন্টটা। দেখেন হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র, তাই না? আচ্ছা আরেকটা যদি লিখি, he writes a letter, দেখেন দুইটা সেন্টেন্স লিখছি আমি, he is a student আর he writes a letter। দেখেন এই জায়গায় যদি আমি এই ভার্বটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, সে কি লেখে, চিঠি লেখে, উত্তর আছে, তাহলে এখানে রাইটটা ট্রান্সিটিভ ভার্ব, এর অবজেক্ট আছে ট্রান্সিটিভ, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট খুঁজতে গেলে কি দিয়ে প্রশ্ন করব, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাই সেটা হবে ভার্বের অবজেক্ট। যে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো, মানে কি লেখে, চিঠি লেখে, একটি চিঠি লেখে, একটি চিঠি হচ্ছে অবজেক্ট। আচ্ছা এই জায়গায় অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব না, এটা মূলত প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। সে কি, সে কাকে দিয়ে প্রশ্ন করলে কি হয়, কাকে হয় দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা এইটাকে কি বলতে পারছি না, এটা কিন্তু অবজেক্ট না, এটা ঠিক কি নয়, অবজেক্ট নয়। তাহলে এটা কি নয়, অবজেক্ট নয়। আমরা কিন্তু এই ভুল পদ্ধতিটা সবসময় শিখি, যদিও এটা মানে আপাত দৃষ্টিতে ঠিক আছে। তাহলে কি শিখলাম, যে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট সবসময় যে অবজেক্ট হবে, সবসময় কিন্তু অবজেক্ট থাকে না, ঠিক আছে? এইখানে দেখেন যে স্টুডেন্ট, এইখানে স্টুডেন্টও যে, এখানে স্টুডেন্টও যে, আবার সাবজেক্টও সে একই ব্যক্তি, ঠিক আছে? হ্যাঁ, সাবজেক্টের সাথে রিলেশন আছে, এইটাকে বলা হয় কমপ্লিমেন্ট আর এইটাকে বলা হয় অবজেক্ট, ঠিক আছে? তাহলে কমপ্লিমেন্ট আর অবজেক্টটা কি আপনারা ক্লিয়ার হইলেন এখন? কমপ্লিমেন্ট আর অবজেক্ট, দেখেন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে ডাইরেক্ট অবজেক্ট, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে না, এখানে দেখেন হি ইজ এ স্টুডেন্ট, এখানে যদিও আমরা আপাতত দৃষ্টিতে মনে করি যে এটা অবজেক্ট, আসলে এটা অবজেক্ট না, এটা কি তাহলে কমপ্লিমেন্ট। ক্লিয়ার? কমপ্লিমেন্ট এটা হচ্ছে তাহলে কি কমপ্লিমেন্ট। তাহলে
কি শিখলাম আমরা? দেখেন এই ভার্বের পরেই যদি সাবজেক্টের পরিচয় বসে, এখানে হি এর পরিচয় আসছে, তাই না? স্টুডেন্ট কার পরিচয়? সাবজেক্টের পরিচয়। তাহলে কমপ্লিমেন্ট কাকে বলে? ভার্বের পরে সাবজেক্টের পরিচয় আসলে তাকে কমপ্লিমেন্ট বলে। ঠিক আছে, কি শিখলাম তাহলে? ভার্বের পরে যদি এই সাবজেক্টেরই পরিচয় আসে তাহলে তাকে কমপ্লিমেন্ট বলে। তাহলে কমপ্লিমেন্ট এবং অবজেক্ট দুইটাকে আমরা শিখতে পারছি। হ্যাঁ, এখন দেখেন এই যে কমপ্লিমেন্ট আর এইটা হচ্ছে কি সাবজেক্ট, এই কমপ্লিমেন্ট আর সাবজেক্টের ভিতর যে ভার্বটা থাকে তাকে বলা হয় কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, কমপ্লিমেন্ট এবং সাবজেক্ট এর ভিতর যে ভার্বটা থাকে সেটাকে বলা হয় কি? আমাদের লিঙ্কিং ভার্ব। এখন আসছে আমরা ইন্ট্রান্সিটিভ ভার্বের ভিতর আছে, এই ইন্ট্রান্সিটিভ ভার্বের ভিতর আছে লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বের আরেকটা নাম আছে যাকে বলা হয় কোপুলেটিভ, অনেকে একে কোপুলাস, ঠিক আছে, কোপুলাস, অনেকে একে কোপুলেটিভ বা কোপুলাস, দরকার নাই, কোপুলাস ভার্বও বলা হয়, কোপুলেটিভ ভার্বও বলা হয়। ঠিক আছে, লিঙ্কিং ভার্বেরই একটা রূপ কিন্তু কোপুলেটিভ মূলত। তাহলে এই ইন্ট্রান্সিটিভ ভার্বের ভিতর লিঙ্কিং ভার্ব আছে। এই লিঙ্কিং ভার্ব শিখতে গেলে আমাদের কমপ্লিমেন্ট প্রয়োজন, এই কারণে হচ্ছে আমাদের কি আসলাম, এই কমপ্লিমেন্টটা দেখালাম। ঠিক আছে, তাহলে কমপ্লিমেন্ট ক্লিয়ার? আচ্ছা, কমপ্লিমেন্ট হইল তাহলে কি? ভার্বের পরে যদি সাবজেক্টের পরিচয় আসে সেটা হবে কমপ্লিমেন্ট। এখন আমরা শিখব যেটা, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্ব, লিঙ্ক মানে কি? সংযোগ, সম্পর্ক স্থাপন, তাই না? কার সঙ্গে সম্পর্ক থাকবে? সাবজেক্ট, লিখেন একটু, যে ভার্ব সাবজেক্ট ও কমপ্লিমেন্টের ভিতর থাকে মূলত যেটা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যে ভার্ব সাবজেক্ট ও অবজেক্টের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে লিঙ্কিং ভার্ব বলে। ঠিক আছে, যে ভার্ব তাহলে সাবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে লিঙ্কিং ভার্ব বলে। এখন দেখেন যে কমপ্লিমেন্টটা থাকে সেটা মূলত কি হয়? অ্যাডজেক্টিভ থাকে। ঠিক আছে, সেটা সাধারণত অ্যাডজেক্টিভ থাকে। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পলে আসি। দেখেন যদি লিখি, আচ্ছা দেখেন তাহলে এই যে লিঙ্কিং ভার্বের আমি কয়েকটা উদাহরণ লিখছি। কি কি আছে? হানি টেস্টেড সুইট, দ্য সং সাউন্ডস হার্শ, দ্য ডগ ওয়েন্ট ম্যাড। এখানে দেখেন লাস্টে যে কমপ্লিমেন্ট আছে প্রত্যেকটাই কিন্তু কি এখানে অ্যাডজেক্টিভ, প্রত্যেকটাই কি এখানে অ্যাডজেক্টিভ। খেয়াল করেন, হানি টেস্টেড সুইট, মধু স্বাদে মিষ্টি। টেস্টেড এখানে কি বোঝানো হয়েছে? মধু স্বাদে মিষ্টি। দ্য সং সাউন্ডস হার্শ, মানে গানটি শুনতে কি কর্কশ, তাই না? দ্য ডগ ওয়েন্ট ম্যাড, মানে কুকুরটি কি পাগল, তাই না? কুকুরটি পাগল হয়ে যাচ্ছে। এইখানে যে ভার্বগুলো লেখা হয়েছে টেস্টেড, সাউন্ডস, ওয়েন্ট, কি স্বাদ, কাকে স্বাদ প্রশ্ন করলে কি উত্তর পায় না, তাহলে এইটা কি আছে? অ্যাডজেক্টিভ। তাহলে দেখতে পাচ্ছি যে এই যে মধু এবং এই মিষ্টি কার সঙ্গে রিলেটেড? সাবজেক্টের সাথে এই কমপ্লিমেন্টটা রিলেশন তৈরি করতেছে কোন ভার্বটা? এই টেস্ট। এখানে হচ্ছে দা সং আর হচ্ছে হার্শ, গানটা কেমন? কর্কশ, শুনতে কর্কশ। তাহলে এই ভার্বগুলোকে বলা হবে আমাদের কি ভার্ব? এখানে লিঙ্কিং ভার্ব।
এই কমপ্লিমেন্ট এবং সাবজেক্টের ভিতর কি তৈরি করতেছে, একটা রিলেশন তৈরি করতেছে। আচ্ছা, এখন কিভাবে চিনবেন? মনে রাখবেন যে এই ভার্বটার জায়গায় যদি অক্সিলারি ভার্ব বসাইলে টু বি ভার্ব মানে কি, টু বি ভার্ব মানে হচ্ছে am, is, are, was and were। এইগুলো এই ভার্বের জায়গায় যদি বসানোর পরে সেন্টেন্সটার অর্থ ঠিক থাকে, তাই না, তাহলে কি হবে, সেটা লিঙ্কিং ভার্ব হবে। আমাদের আসবে এই আন্ডারলাইন দিয়ে বলবে কি, যেটা কোন ভার্ব, তাই না? তাহলে দেখেন, হানি ইজ সুইট, ঠিক আছে, দ্য সং ইজ হার্স, দ্য ডগ ইজ ম্যাড। প্রত্যেকটি কিন্তু এই বি ভার্ব বসানোর পরে অর্থটা কি, সামঞ্জস্যপূর্ণ অর্থ হচ্ছে। তাহলে এটা কি হবে, এখানে এইগুলো কি আমাদের লিঙ্কিং ভার্ব মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে লিঙ্কিং ভার্ব চেনার জন্য কি মনে রাখতে হবে, যে ভার্বটির পরে কি থাকে, এটা অ্যাডজেক্টিভ, কি থাকবে, অ্যাডজেক্টিভ, এবং সেখানে টু বি ভার্ব বসানোর পরে যদি অর্থ সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে সেটা কি হবে, লিঙ্কিং ভার্ব। দুইটা জিনিস, লিঙ্কিং ভার্বের পরে কি থাকে, অ্যাডজেক্টিভ, আর হচ্ছে সেখানে লিঙ্কিং ভার্বের জায়গায় যদি am, is, are, was, were বসাইলে যদি বাক্যের অর্থ সামঞ্জস্যপূর্ণ থাকে তাহলে সেটা কি হবে, লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? আচ্ছা, দেখেন কতগুলো লিঙ্কিং ভার্ব লিখেছি। অ্যাপিয়ার, টু বি মানে হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, am, is, are, was, were, ঠিক আছে, টু বি ভার্ব। বিকাম, রিমেইন, রিড, রান, ফিল, লুক, স্টে, সাউন্ড, সিম, গো, স্মেল, টেস্ট। সাধারণত এই ভার্বগুলোই বেশিরভাগই ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় আসে, আপনারা একটু মুখস্থ রাখবেন এই ভার্বগুলো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই লিঙ্কিং ভার্বের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কপুলেটিভ ভার্ব বা কপুলাস ভার্ব। আচ্ছা, এই কপুলেটিভ ভার্বটা কেমন হবে, যদি লিখি দ্য ডগ ওয়েন্ট ম্যাড, দ্য ডগ ওয়েন্ট ম্যাড। এখানে দেখেন, এখানে ওয়েন্টটা মূলত গো ভার্বের পাস্ট ফর্ম, যে গো ছিল লিঙ্কিং ভার্বে লিখছিলাম গো ভার্বের পাস্ট ফর্মটা লিখছি, দ্য ডগ ওয়েন্ট ম্যাড, মানে কি, কুকুরটি পাগল হয়ে যাচ্ছে। এখানে ভার্ব বসানোর পরে অর্থ যদি ভিন্ন কোনো কিছুকে বোঝায়, অর্থ কি বুঝিয়েছে এখানে, পাগল হয়ে যাওয়া। এখানে গো মানে যাওয়া, আমরা স্বাভাবিক যে যাওয়া বুঝি সেটা কিন্তু বোঝানো হয়নি। এরকম যদি অর্থ আলাদা হয় তাহলে সেটা হবে কি, লিঙ্কিং এর আরেকটা নাম, সেটা হচ্ছে কোপুলেটিভ ভার্ব, ঠিক আছে? সেটা হবে এখানে, তাহলে এটা কি হবে, কোপুলেটিভ ভার্ব হবে এখানে, ঠিক আছে? এটা হবে কি তাহলে, কোপুলেটিভ ভার্ব। আচ্ছা, তেমনি আরেকটা উদাহরণ দেখি, মাই ডিয়ার EAMS, মাই ড্রিমস কেম ট্রু। দেখেন, মাই ড্রিমস কেম ট্রু, এখানে কাম লেখছি, ট্রুটা কি, তাহলে আমার স্বপ্ন সত্য হলো। এখানে কাম মানে কি, কাম মানে আশা, কেন ব্যবহার করছি, তাই না, আমার স্বপ্ন সত্য হয়েছিল। তাহলে এখানে কাম মানে আশা কিন্তু বোঝানো নেই, তাহলে ভার্বের অর্থটা যদি আলাদা হয় তখন সেটা হবে কোপুলেটিভ, ঠিক আছে? তাহলে এটা হবে কি, কোপুলেটিভ ভার্ব। যদি কোপুলেটিভ না থাকে তাহলে কি দিবেন আপনারা, যদি এখানে থাকে লিঙ্কিং ভার্ব তাহলে লিঙ্কিং হবে, ক্লিয়ার? কারণ যেহেতু অ্যাডজেক্টিভ আছে, লাস্টে অ্যাডজেক্টিভ আছে, ডগই হচ্ছে পাগল হচ্ছে, এখানে স্বপ্নটাই সত্য হচ্ছে, ভার্বের সাবজেক্টের সাথে কমপ্লিমেন্টের কি রিলেশন আছে, ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের লিঙ্কিং ভার্ব এবং কোপুলেটিভ ভার্ব বা কোপুলাস ভার্ব। এটা মূলত ইন্ট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে, মানে যে ভার্বের কি থাকে না, কর্ম থাকে না। আচ্ছা, তাহলে এই ছিল প্রিন্সিপাল ভার্ব আমাদের। এখন দেখেন, এবার শিখতে হবে আমাদের মডাল অক্সিলারি। আচ্ছা, মডাল অক্সিলারি আগে আরেকটা ভার্ব শিখে আসি, সেটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। খেয়াল করবেন, ফ্যাক্টিটিভ ভার্ব, খেয়াল করেন, সাবজেক্ট প্লাস, যদি লিখি সাবজেক্ট প্লাস ইয়ারলি, ইলেক্ট,
সিলেক্ট, মেক, কল, নমিনেট প্লাস অন্যান্য এক্সটেনশন মনে করেন যদি থাকে। কি কি থাকবে? যে সাবজেক্ট প্লাস ইলেক্ট, সিলেক্ট, মেক, কল, নমিনেট এই টাইপের ভার্বগুলো যদি থাকে, সেই এই ভার্বগুলোকে বলা হবে কি? ফ্যাক্টিটিভ ভার্ব। কেন ফ্যাক্টিটিভ ভার্ব হবে? দেখেন, আমি যদি এক্সাম্পল লিখি, এরকম এক্সাম্পল লিখলাম যে ওই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচন করেছিলাম, আমরা তাকে নির্বাচন করেছিলাম, আমরা তাকে নির্বাচন করেছিলাম। বাক্যের অর্থ কি সামঞ্জস্যপূর্ণ হলো? দেখেন, ইলেক্টের পরে কিন্তু সাবজেক্ট লিখছে, অবজেক্ট লিখছে হিম, ওই ইলেক্টেড হিম, তারপরও বাক্যের অর্থ কি হচ্ছে না? পরিপূর্ণ হচ্ছে না। এখন বাক্যের অর্থ পরিপূর্ণ করার জন্য আমরা যে অবজেক্টটা আনবো, ওই ইলেক্টেড হিম চেয়ারম্যান, চেয়ারম্যান, যে অবজেক্টটা এক্সট্রা আনলাম, এই অবজেক্টটাকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। এটাকে বলা হবে কি? ফ্যাক্টিটিভ অবজেক্ট, ফ্যাক্টিটিভ অবজেক্ট। ক্লিয়ার? যে বাক্যের মানে বাক্যে ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও বাক্যের অর্থ যদি পরিপূর্ণ না হয়, তখন আমরা বা পরিপূর্ণ করার জন্য যে অবজেক্টটা এক্সট্রা ব্যবহার করি, সেই অবজেক্টটাকে বলা হবে কি? ফ্যাক্টিটিভ অবজেক্ট। আর ভার্বটাকে কি বলা হবে? এইটাই হবে আমাদের ফ্যাক্টিটিভ ভার্ব। ঠিক আছে? এই যে সাধারণত ইলেক্ট, সিলেক্ট, মেক, কল, নমিনেট। ঠিক আছে? মাদা calls me a fool. মাদা calls me, মা আমাকে ডাকেন, মা আমাকে ডাকেন। কি বলে ডাকেন? আসলে বাক্যের অর্থ পরিপূর্ণ করার জন্য আমরা আরেকটা এক্সট্রা অবজেক্ট নেব। মাদার calls me a fool। এই যে দেখেন, এই যে ফুল অবজেক্টটা এখানে বলা হবে, এই অবজেক্টটাকে যে এক্সট্রা অবজেক্ট ব্যবহার করি তাকে বলা হবে ফ্যাক্টিটিভ অবজেক্ট। আর এর জন্য যে ভার্বটা ব্যবহার করব, এই ভার্বটাকে বলা হবে ফ্যাক্টিটিভ ভার্ব। ঠিক আছে? সাধারণত এই ভার্বগুলোই বেশি ব্যবহার করা হয়। ক্লিয়ার? তাহলে ফ্যাক্টিটিভ ভার্ব আর ফ্যাক্টিটিভ অবজেক্ট শিখলাম। আচ্ছা, এবার আসি আমাদের মডাল অক্সিলারি। এবার আসবো মডাল অক্সিলারি ভার্বে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, এবার আমরা যেটা শিখব অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব। মানে যে ভার্ব মূল ভার্বকে অর্থ গঠনে সাহায্য করে, সেন্টেন্স গঠনে যদি কোনো ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, সেগুলো হবে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কয় টাইপের? দুই টাইপের, একটা হচ্ছে মডাল আর একটা হচ্ছে প্রাইমারি। প্রাইমারি হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা টেন্সের ক্ষেত্রে যে সাহায্যকারী ভার্বগুলো ব্যবহার করি, সেগুলো হচ্ছে প্রাইমারি। আর মডাল হচ্ছে কি? এই যে দেখেন, মডাল ভার্বগুলো লিখছি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, may, might, must, can't help, couldn't help, ought to, am to, is to, are to, was to, were to। দ্যাট মিনস হচ্ছে টু বি প্লাস টু থাকবে, তাই না? টু বি ভার্বের সঙ্গে টু থাকবে। তারপর আছে হ্যাভ ভার্বের পরে টু থাকবে, হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু। আচ্ছা, এরপরে আছে হ্যাড বেটার, উড রেদার, ইউজ টু, নিড ডেয়ার, ইউজ টু। দেখেন, নিড ডেয়ার, ইউজ টুটা আমি দুইবার লিখছি, একটা আছে একটা আলাদা রাখছি, আবার হচ্ছে এই তিনটা। এই তিনটাকে একসঙ্গে বলা হয় সেমি মডাল ভার্ব। মনে রাখবেন এই তিনটাকে, কি কি? নিড, ডেয়ার অ্যান্ড ইউজ টু। নিড, ডেয়ার অ্যান্ড ইউজ টু, এই তিনটাকে বলা হয় কি? সেমি মডাল ভার্ব। ঠিক আছে? সেমি মডাল ভার্ব বলা হয় তিনটাকে। এখন এই ইউজ টুর একটা স্পেশালিটি আছে, ইউজ টু একটু আলাদাভাবে ব্যবহার করে, সেটা এখন আমরা শিখব। তাহলে আমাদের কি শিখছি? মডাল। মডাল শিখলে মোটামুটি আর থাকবে আমাদের শুধু ইনফিনিটিভটা। ঠিক আছে? আর থাকবে কোনটা? ইনফিনিটিভ। তাহলে আমি একটু মুছে দিই লেখার সুবিধার জন্য, ইনফিনিটিভটা শিখবার পরে। আচ্ছা, প্রথম দেখেন এই মডাল ভার্বের ব্যবহার। রুল নাম্বার 1। রুল নাম্বার 1, এখানে যে এই যে am to, is to, are to, was to, যে were to, যে অক্সিলারি ভার্ব, সরি টু বি ভার্ব, তারপরে যে টু গুলো দিচ্ছি, তাহলে দেখেন am to, is to, are to, was to, were to, এরা পরিকল্পনা বোঝাতে
এরা পরিকল্পনা বোঝাতে ব্যবহৃত হয়। কি বলা হলো যে এই যে M2:R2, এই যে M2:R2 was-to-R2, এই মডেলগুলো কি পরিকল্পনা বোঝাইতে ব্যবহার করে। খুবই গুরুত্বপূর্ণ, মানে খুব খেয়াল দিয়ে দেখবেন। তাহলে এরা কি পরিকল্পনা বোঝাতে ব্যবহার করা হয়। এখন যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা আছে এই মডেলের পরে এদের পর মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম বসে। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কি বলা হলো, এদের পর সাধারণত এদের পর কি বসে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেগুলো একটু ব্যতিক্রম সেগুলো একটু দেখো। এইগুলো হচ্ছে কি বোঝাইতে ব্যবহার করা হয়, পরিকল্পনা বোঝাইতে। যেমন যদি বলি একটা এক্সাম্পল দেখাই, মডেলের পরে সবসময় অক্সিলারি ভার্ব মডেল ভার্বগুলোর পরে কি বসবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে বেস ফর্ম বসবে। প্রেজেন্ট ফর্ম বসবে, বেস বললে একটু ব্যতিক্রম বোঝায়। যেমন যদি লিখি যে I am to complete the work, I am to complete the work। দেখেন এখানে কি ব্যবহার করছি, am to, অক্সিলারি ভার্ব। কি অক্সিলারি, মডেল অক্সিলারি। মডেলের পরে কি আসবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে এটা কমপ্লিট, I am to complete the work। এখানে am to দেওয়ার পরে এখানে আপনার আন্ডারলাইন থাকবে, এখানে আপনার অপশন থাকবে কমপ্লিট, কমপ্লিটিং, আবার এম আছে এই কারণে অনেকে কমপ্লিটিং লিখবে, এটা আসলে ভুল হবে। ঠিক আছে, খেয়াল করবেন। তাহলে এম টু কমপ্লিট দ্য ওয়ার্ক, মানে আমার কাজটি পরিপূর্ণ করার কি আছে, পরিকল্পনা আছে। এটা দিয়ে কি বোঝায়, আমার কাজটি পরিপূর্ণ করার পরিকল্পনা আছে, আমার কাজটি সম্পন্ন করার পরিকল্পনা আছে। যদি এখানে ওয়াজ টু লিখতাম তাহলে কি আমার কাজটি পরিকল্পনা, মানে আমার কাজটি সম্পন্ন করার পরিকল্পনা ছিল। পাস্ট হইলে ছিল হবে, প্রেজেন্টে আছে। ক্লিয়ার? তাহলে এই ভার্বগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে, পরিকল্পনা বোঝাইতে ব্যবহার করা হয়। আচ্ছা, এটা হচ্ছে রুল 1। ক্লিয়ার? এবং এই মডেলগুলোর পরে ভার্বের কি বসবে, প্রেজেন্ট ফর্ম বসবে। যেগুলো একটু ব্যতিক্রম সেগুলো দেখাই দেওয়া হবে। রুল 2 দেখবেন, এবার হচ্ছে have to, has to, had to, have to, has to, had to, বাধ্য, বাধ্যকতা, বাধ্যবাধকতা বোঝাতে এই তিনটা হ্যাভ ভার্ব ব্যবহার করা, হ্যাভ মডেল ব্যবহার করা। কি বললাম, যে বাধ্যবাধকতা বোঝাইতে যদি বলি I have to study hard, I have to study hard, মানে আমাকে পড়াশোনা করতেই হবে। এমফ্যাসিস মানে জোর দেওয়া বুঝাবে। ঠিক আছে, I have to, দেখেন have to তাহলে কি মডেল অক্সিলারি, এরপরে ভার্বের কোনটা হবে, প্রেজেন্ট ফর্ম বসবে। ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম বসালাম। তাহলে এটা have to, has to, had to, এগুলো কি ক্ষেত্রে বসবে, বাধ্যবাধকতা। I have to go there, আমাকে সেখানে যেতেই হবে, একটু এমফ্যাসিস দিয়ে বোঝানো হবে। ঠিক আছে, তাহলে বাধ্যবাধকতা বোঝাইতে কি ব্যবহার করব, have to, has to, had to। ওকে, আচ্ছা এরপরে আসি, দেখেন used to, এই যে used to, এই বেটাকে একটু মার্ক করে রাখছিলাম লাল কালি দিয়ে, তাই না। used to টা একটু ব্যতিক্রম। used to দুইটা নিয়ম আছে। ঠিক আছে, used to এর ব্যবহার, used to এর ব্যবহার। আচ্ছা, স্ট্রাকচার অন, স্ট্রাকচার এর দুইটা ব্যবহার আছে। হ্যাঁ, দুইটা ব্যবহার আছে, দুইটা ব্যবহারই দেখব। আমরা ইউজ টু। আচ্ছা দেখেন, এইখানে যে ইউজ টু বলছিলাম, ইউজ টুর ব্যবহারটা একটু ভিন্ন। ইউজ টুর ব্যবহার দুই টাইপের স্ট্রাকচার আছে ইউজ টু ব্যবহারের ক্ষেত্রে। খেয়াল করবেন, দেখেন ইউজ টু এর ব্যবহার, এখানে স্ট্রাকচার অন। এক নম্বর স্ট্রাকচারে দেওয়া আছে কি, সাবজেক্টের পর যদি কোনো ভার্ব না থাকে, কি ভার্ব, অক্সিলারি ভার্ব। সাবজেক্টের পরে যদি অন্য কোনো ভার্ব না থাকে, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের কোন ফর্ম বসবে, বেস ফর্ম হবে। সাবজেক্টের পরেই যদি ইউজ টু থাকে তাহলে ভার্বের পরে কি আসবে, বেস ফর্ম বসবে। ঠিক আছে, আচ্ছা আর সাবজেক্টের পরে যদি বি ভার্ব থাকে, দ্যাট মিন্স এম, ইজ, আর, ওয়াজ, আর,
এবং সেই সঙ্গে হচ্ছে গেট গট যদি থাকে তাহলে ভার্বের সঙ্গে কি আসবে, আইএনজি আসবে। মনে রাখবেন যে সাবজেক্টে ইউজ টু যখন সরি এখানে একটা জিনিস ইউজ টুটা পড়ে গেছে, সেটা হচ্ছে গেট গট প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। দেখেন সাবজেক্টের পরে যদি এই অক্সিলারি ভার্বটা থাকে, তারপরে যদি এই ইউজ টু থাকে, তাহলে কি আসবে, ভার্বের সাথে আইএনজি আসবে। দেখবেন খেয়াল করেন, তাহলে এক্সাম্পল গুলো আমি একটু উপরে লিখতে চাচ্ছি। দেখেন she got used to dash newspaper। এখানে আমি লিখলাম reading to read, এই তিনটাই থাক। she got used to dash newspaper। এখানে দেখেন কি ব্যবহার করছি আমি, শির পরে সাবজেক্ট আছে, এই যে সাবজেক্ট কোন স্ট্রাকচারটা মানছে, সাবজেক্ট আছে, তারপর হচ্ছে গট গট, দেখেন এই যে গেট বা গট যেটাই থাকুক, তাহলে সাবজেক্টের পরে গেট গট আছে এবং ইউজ টু আছে, তাহলে কি আসবে এখানে, ভার্বের সঙ্গে আইএনজি আসবে। এই যে তারপরে যদি ইউজ টু থাকে, যে সাবজেক্টের পরে এই ভার্বগুলোর কোনোটা মানে বি ভার্ব অথবা গেট গট যদি থাকে, তাহলে ইউজ টুর পরের ভার্বটি কি হবে, আইএনজি হবে। তাহলে আমাদের এখানে কি আসবে, এটা রিডিং। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, যদি এই সাবজেক্টের পরে ডাইরেক্ট ইউজ টুই থাকতো, এই গট নাই, এই গট এখানে যদি না থাকতো, তাহলে এখানে কি হতো, she used to dash newspaper, তাহলে কি হতো, দেখেন স্ট্রাকচার কোনটা মানছে, সাবজেক্ট ইউজ টু, সাবজেক্ট তারপরে ইউজ টু, তাহলে ভার্বের কোনটা হবে এখন, প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিন্স she used to read newspaper। ঠিক আছে, তাহলে সাবজেক্টের পরেই যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে এবং সেই সঙ্গে গেট গট যদি থাকে, তাহলে ইউজ টুর পরে ভার্বের সঙ্গে কি আসবে, আইএনজি। মনে রাখবেন ইউজ টুর সাথে যখন এক্সট্রা কিছু আনতে আছে, ভার্বের সঙ্গে তখন এক্সট্রা কিছু যোগ করতে আছে, আর যখন ইউজ টু শুধু ইউজ টু আছে, শুধু ভার্বটাই বুঝবে। ক্লিয়ার? আচ্ছা, এইটাই হচ্ছে ইউজ টুর ব্যবহার, এই দুইটা ইউজ টুর ব্যবহার। আচ্ছা, এখন দেখবেন একটা ছিল রুল 3, দেখেন can't help ছিল, couldn't help ছিল। এই can't help আর couldn't help যদি সেন্টেন্সে ব্যবহার করা হয়, তাহলে ভার্বের সঙ্গে কি আসে, এখানে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হয়, দ্যাট মিন্স ভার্বটা জার্ন্ড হয়। ঠিক আছে, তাহলে কি লিখবো আমরা, এদের পর জার্ন্ড বসে, GERUND, জার্ন্ড মানে ভার্ব প্লাস আইএনজি, এরপর জার্ন্ড বসে। ঠিক আছে, কান্ট হেল্প, কুডন্ট হেল্প, এদের পরে কি হবে, ভার্বের সঙ্গে আইএনজি হবে মানে জার্ন্ড। আচ্ছা, এক্সাম্পল দেখাই। দেখেন যদি এটা লিখি, আই কান্ট হেল্প লাফিং, এখানে আপনার অপশনে থাকবে লাভ, টু লাভ, লাভড। ঠিক আছে, কোনটা হবে, কান্ট হেল্প হচ্ছে কি আপনার মডাল অক্সিলারি, তাহলে এরপরে ভার্বের কি হবে, আইএনজি হবে। ঠিক একইভাবে যদি এখানে কুডন্ট হেল্প দিতাম, মানে এটা কি হলো, আমি না হেসে পারি না। ঠিক আছে, তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি হবে, কান্ট হেল্প অথবা কুডন্ট হেল্প থাকলে ভার্বের সঙ্গে আইএনজি আসবে। এইটা হচ্ছে রুল নাম্বার 3 গেল। আচ্ছা, এইবার আরেকটা দেখেন, হ্যাড বেটার ছিল, লিখছিলাম কি মডালের পরে সবসময় কি বসে, মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বসে মানে প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে যদি লিখি
ইউ হ্যাড বেটার কি ছিল আমাদের? ইউ হ্যাড বেটার ড্যাশ দেয়ার। এখানে গো অপশন থাকবে, গো, ওয়েন্ট, গন। কোনটা হবে? হ্যাড বেটার কি মডাল অক্সিলারি, সো এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের মডাল অক্সিলারি ভার্ব। ঠিক আছে। আচ্ছা, আর আমাদের যেটা আছে সেটা হচ্ছে এখন ইনফিনিটিভ শিখলে মোটামুটি ভার্ব যে টাইপের গুলো পরীক্ষায় আসে আমাদের সেগুলো কভার হয়ে যাবে। দেখেন, ইনফিনিটিভ হচ্ছে ভার্বের আগে টু যোগ করে ইনফিনিটিভ গঠন করা হয়। ভার্বের আগে কি যোগ করে? টু যোগ করে ইনফিনিটিভ গঠন করা হয়। দেখেন, আমি দুইটা এক্সাম্পল লিখছি। আই ওয়ান্ট টু গো। এই যে ভার্বের আগে কি যোগ করছি? টু যোগ করছি। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। তারপর দেখেন, ট্রাই হার্ড টু বেটার। এখানে বেটার কিন্তু ভার্ব, মনে রাখবেন, এটা কিন্তু কোশ্চেন আসছে। ট্রাই হার্ড টু বেটার ইউর রেজাল্ট, মানে আপনার রেজাল্ট ভালো করার চেষ্টা করেন। এখানে বেটার কিন্তু ভার্ব। ঠিক আছে। বেটার আমরা যদিও জানি গুড, বেটার, বেস্ট, কম্পারেটিভ ডিগ্রি, তাই না? বেটার, কিন্তু এখানে কিন্তু এটা ভার্ব, মনে রাখবেন। ঠিক আছে। তাহলে দেখেন, এই ভার্বের আগে টু যোগ করে কি গঠন করছি? ইনফিনিটিভ। এখন এই ইনফিনিটিভের ব্যবহার হচ্ছে তিন ধরনের ইনফিনিটিভ ব্যবহার করে। সাধারণত বাক্যের সাবজেক্ট হিসাবে ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। বাক্যের সাবজেক্ট হিসাবে কেমন? মনে করেন যদি লিখি টু টেল লাই ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ। এখানে দেখেন, টু টেল লাই, টু প্লাস ভার্ব, তাই না? টু প্লাস ভার্ব, তাহলে এটা কি হিসেবে ব্যবহার করছি? এখানে সাবজেক্ট। তাহলে বাক্যে সাবজেক্ট হিসাবে কি ব্যবহার করি আমরা? ইনফিনিটিভ। তেমনি আমরা যদি বলি টু ওয়াক ইন দ্য মর্নিং, ইজ এ গুড এক্সারসাইজ। ঠিক আছে। তাহলে দেখেন, এখানে টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ, তাহলে এখানে টু ওয়াকটা কি বাক্যের কি হিসেবে ব্যবহার করছি? সাবজেক্ট। তাহলে এক নম্বর হচ্ছে বাক্যের সাবজেক্ট হিসেবে আমরা কি ব্যবহার করি? ইনফিনিটিভ ব্যবহার করি। আবার বাক্যের অবজেক্ট হিসেবে দেখেন, এখানে একটা ব্যবহার করছি, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। ঠিক আছে। তাহলে বাক্যের অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। বাক্যের অবজেক্ট হিসেবে কেমন? আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। ঠিক আছে। আই ওয়ান্ট টু লাভ ইউ, আমি তোমাকে আই ওয়ান্ট টু লাভ, এটা আমি ভালোবাসতে চাই। তাহলে কি বাক্যের অবজেক্ট হিসাবেও ইনফিনিটিভ ব্যবহার করা হয়। ঠিক আছে। আরেকটা আছে, দেখেন, উদ্দেশ্য বোঝাতে এটা দেখি। উদ্দেশ্য বোঝাতে মনে করেন যদি লিখি I have came here to help you. I have came here to help you. দেখেন, টু প্লাস বিহন আছে। তাহলে I have came here to help you, আমি এখানে এসেছিলাম তোমাকে সাহায্য করার জন্য। ঠিক আছে। তাহলে উদ্দেশ্য বোঝাইতো আমাদের কি ব্যবহার করা হয়? ইনফিনিটিভ। তাহলে এই ছিল আমাদের ভার্বের মোটামুটি আলোচনা, এবং আজকের এই ক্লাসের সঙ্গে হচ্ছে ভার্বের ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। আর ভার্বের আর দুইটা ছিল, নন ফাইনাইট ভার্ব ছিল তিনটা, ইনফিনিটিভ, জেরান্ড অ্যান্ড পার্টিসিপল। জেরান্ড অ্যান্ড পার্টিসিপল দুইটা ভিডিও আপলোড করা আছে, আপনারা ওখান থেকে ওই দুইটা দেখলেই হচ্ছে জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন। আর ইনফিনিটিভ তো দেখিয়ে দিলাম। এই ছিল আমাদের ভার্বের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।